আবেশ ব্যানার্জি রাত 2টা অবধি ছিল, কনফারেন্স রুমে ছিল, হই হল্লার হয়েছে এবং তার গায়ের মধ্যে আজকে রক্ত লেগেছিল, জামাতে রক্ত লেগেছিল এবং সেটা অভয়ার রক্ত। যে এভিডেন্স লোপাট করার জন্য আজকে বেসিনটাকে ইন ভিউ ভেরি ইমার্জেন্ট সিচুয়েশন, মানে অফিসিয়ালি গভর্নমেন্ট অফিসিয়ালি টুইঙ্কল অফ এন একটা অর্ডার করলো, বেসিনটা ভেঙে দেওয়া হলো। এইটাকে তথ্যটাকে গোপন করার জন্য এই যে পোস্টমর্টম রিপোর্টে মেয়েটি যখন নাকি ধর্ষিতা হয়েছে তার প্রমাণ লোপাট করার জন্য ওইখানে ইনজেক্ট করে ভ্যাজাইনাল সোয়াব এবং সিমেন্ট দুটোকেই চেঞ্জ করে দিয়ে অন্য কোথা থেকে জোগাড় করে ইনজেক্ট করে দিয়েছে। আপনি ভাবতে পারছেন? এবং এটা আন্ডার দ্য ইনস্টিগেশন অফ দ্য সিনিয়র আইপিএস অফিসার, অন্য আইপিএস অফিসার ছিল এবং ওনার প্ল্যান হয়ে যে সমস্ত কিছু হয়েছে। পারভিন ইলিয়াস ওর ক্লোজ ফ্রেন্ড, পারভিন ইলিয়াস এই মেয়েটি এবং আরও একজন কিন্তু পুরো জেনে গেছিল যে কি ও ভিডিও করেছে, কি সমস্ত করেছে। এটা ইট স্প্রেড লাইক ফ্লেম অ্যান্ড এটা পাঠানো হয় সন্দীপ ঘোষের কাছে। সেই দিনই কিন্তু চেক আউট করা হয় কি কনফারেন্স রুমে যে আলোচনাটা হয়েছিল সেখানে অভয়াও গিয়েছিল, কিন্তু কনফারেন্স হোমে কিন্তু মারা যায়নি। কার্তিক ব্যানার্জির ছেলে ও যখন ছিল ওখানে, সেটা টোটাল 8 জন ছিল। 8 জনের মধ্যে একজন বিদেশে, বাদ বাকি এরা একেবারে সাফোকেশন করে গলা টিপে ধর্ষণ করে তাকে যে খুনটা করা হয়েছিল। যে ওখানে 2000 ফুটপ্রিন্ট, তার মানে 2000 ফুটপ্রিন্ট যদি দুটো পা হয় তার মানে 1000 লোক ঢুকেছে। অভিক দে, তারপর হচ্ছে গিয়ে বিরূপাক্ষ বিশ্বাস, এই যে গ্রুপটা, নর্থ বেঙ্গল গ্রুপটা, এরা ওখানে যে জমায়েত হয়েছিল এবং ওখানকার কাউন্সিলর থেকে শুরু করে এমএলএ থেকে শুরু করে সমস্ত লোককে যে পাঠিয়েছিল কি পিওটাকে টেম্পটেড করে দাও, ডিস্টার্ব করে দাও। ওইখানে যখন ঢোকে আমরা সাধারণত কি করি, পুলিশ তদন্তের মেইন হচ্ছে কি প্লেস অফ অকারেন্স, ইটস এ ভেরি ভেরি ভাইটাল। প্লাস আরও একটা কথা বলছি, ওখানে যে সিসি দেওয়া হয়েছিল কনস্টেবলদের, দেখবেন সাদা ড্রেস পরে বসে আছে। যে থানায় আজকে একটা আনন্যাচারাল ডেথ করে রেখে দিয়ে রাত্রেবেলা ডেড বডিটা পোড়াবার পরে রাত 11:30টার পরে তার আজকে মার্ডার কেস স্টার্ট করেছে। আমি মানে শিহরিত হচ্ছি ভাই, আমি তো প্রচুর মার্ডার কেস তদন্ত করেছি। আজকে সীমা পাহুজা, তাকে আমি আবার বলছি, আবার দীপ্ত কণ্ঠে বলছি, ওকে ইমিডিয়েট অ্যারেস্ট করা দরকার, ইমিডিয়েট। তার 164 স্টেটমেন্ট নিয়ে তাকে আজকে দাঁড় করাবে যে ইজ দ্য উইটনেস। আজকে তাকে পর্যন্ত বাদ দিয়ে দিয়েছে। আজকে তার অভয়ার মার পর্যন্ত 164 স্টেটমেন্ট নেওয়া হয়নি। ধনঞ্জয় যে ফাঁসি হলো, আপনি কি বুঝতে পারছেন এই ধনঞ্জয় ফাঁসি হলো, ওখানে কি কোনো সাক্ষী ছিল? আন্ডার দ্য শেড অফ হাইপোথেসিস, অনুমান, দ্যাট ইজ হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট। আর অনেক কিছু আছে। দেখুন কে তদন্তটা করেছিল, সিট গঠন করতে হয়েছিল। ওখানে কি কোনো আইপিএস ছিল? একটা ভবানীপুরের সাব ইন্সপেক্টর। এই যে মুখ্যমন্ত্রী কথা আমি বলছি, এক্স মুখ্যমন্ত্রী কথা, কিন্তু ওনারও কিন্তু জেল হতে পারে। আরজিকর কাণ্ডের ফাইল রিওপেন হয়েছে, আবার নতুন করে সিবিআই তদন্ত শুরু করেছে। আপনারা জানেন যে পানিহাটি শ্মশানে গিয়ে সিবিআই আবার অনুসন্ধান করেছেন। তার পাশাপাশি 3 জন আইপিএস অফিসার, তাদেরকে যেমন সাসপেন্ড করা হয়েছিল তাদেরকে আবার তলব করা হয়েছে। কিন্তু এই পরিস্থিতিতে অভয়ের বাবা এবং মা, তাদের যে কয়েকটা কথা, সেটা জ্বালাময়ী কথা উঠে এসেছে সংবাদ মাধ্যমে, সেই নিয়ে তুমুল উত্তেজনা। সেটি হচ্ছে যে মমতা ব্যানার্জির ভাইপো আবেশ ব্যানার্জি, যিনি চিকিৎসক, আমরা অনেকেই জানি, এই আবেশ ব্যানার্জি নাকি অভয়ের খুনের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত এবং ওই ঘটনার রাতে আবেশের জামায় অভয়ের রক্ত লেগেছিল। ওইখানে উপস্থিত ছিলেন আবেশ ব্যানার্জি। সিসিটিভি ফুটেজে যদিও সেই তথ্য মেলেনি বা মিলেছে সে নিয়ে প্রশ্ন উঠেছে, কিন্তু ঘটনার প্রত্যক্ষদর্শী এক নার্সের বিবরণ থেকে এরকম বিষয় সামনে আসছে। তার পাশাপাশি এই যে নেক্সাস চলেছিল, কেন অভয়কে খুন হতে হয়েছিল, এবার আস্তে আস্তে সেই অন্ধকার থেকে একটা আলোর ছটা যেন বেরিয়ে আসছে যে কে বা কারা অভয়কে খুন করেছিলেন, কেন খুন করেছিলেন, যেটা প্রত্যেকটা মানুষ, আমার এবং আপনার মতো প্রত্যেকের প্রশ্ন ছিল। আর এই বিষয় নিয়ে আজকে আমরা মুখোমুখি হয়েছি প্রাক্তন অফিসার, পুলিশ কর্তা, আপনারা যাকে দেখেন প্রতিনিয়ত টিভির পর্দায় এবং যার জ্বালাময়ী বক্তব্যে এই অভয়া আন্দোলন একটা অন্য মাত্রা পেয়েছে, অরিন্দম আচার্য। স্যার নমস্কার, আপনাকে ইমেজ বেঙ্গলে স্বাগত জানাচ্ছি। স্যার, অভয়ার মা এবং বাবা একদিন আগে যে একটা
একটা দুটো কথা বলেছেন, তারপরে আরজিকর কাণ্ডের পুরো ঘটনাটার বিষয়টা যেন আরও আমাদের কাছে স্পষ্ট হতে শুরু করেছে। কোন জায়গায় স্পষ্ট সেটা আমি আপনাকে বলি। মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো আবেশ ব্যানার্জি, তিনি নাকি ওই ঘটনায় প্রত্যক্ষভাবে জড়িত। তার জামায় নাকি অভয়ের রক্ত লেগেছিল। ওই দিন ঘটনার রাতে যে পার্টি হয়েছিল, সেই পার্টি নাকি ডাকা হয়েছিল অভয়াকে মারা হবে বলে, এবং সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই কার্তিক ব্যানার্জির অ্যাকাউন্টে টাকা এসেছিল সন্দীপ ঘোষের অ্যাকাউন্ট থেকে। এরকম কিছু ভয়ঙ্কর তথ্য উঠে আসছে। তাহলে কি এবার আস্তে আস্তে কিনারা হয়ে যাবে? শাস্তি পেতে গেলে না, আমরা যে চার্জশিট দিই সেখানে নাকি কথাটা মেবি শাস্তি হয় না, শিওর হতে হয়। তার জন্যই দরকার কি সায়েন্টিফিক এক্সপার্ট ওপিনিয়ন, মেডিকেল এক্সপার্ট ওপিনিয়ন। এই যে ব্লাড কথাটা বলা হচ্ছে, তার আগে একটু দর্শকদের জানাই যে আচার্য জগদীশচন্দ্র বোস, তার মা, তার বাবা, তার ঠাকুরদাদা সবাই কিন্তু বাড়ির আঙিনায় তুলসী গাছটা বড় হতে দেখেছে, আম গাছটা বড় হতে দেখেছে, আম খেয়েছে। কিন্তু সেটা গাছে যে প্রাণ আছে সেই কথাটা প্রমাণ করার জন্য কিন্তু উনি বিজ্ঞানী, ওনাকে প্রমাণ করার জন্য সায়েন্টিফিক ওপিনিয়নের দরকার ছিল, যার জন্য প্রমাণ করতে পেরেছিল। আমরা যে আলোচনা করছি, আমি বলি গত পরশু দিন আমি অভয়ার বাবার সাথে প্রোগ্রাম করেছি, একসাথে একটা টিভি চ্যানেলে প্রোগ্রাম করেছি। তো উনি যখন এই প্রশ্নটা করেছেন, একটা মানে অবিশ্বাস্য একটা কথা বলেছে। কারণ আমি ব্যক্তিগতভাবে অভয়ার গত 12ই আগস্ট 2024 তারিখ থেকে যা বলে আসছি, একেবারে ঠিক একই কথা আমি সমস্ত টিভি চ্যানেলে বলেছি, যে এটা অর্গানাইজড ওয়েতে মার্ডার এবং প্রি প্ল্যান্ড ওয়াইজ মার্ডার ফর পার্সোনাল গেইন, এবং এর মধ্যে একটা বিরাট অর্থকরী ব্যাপার আছে, এবং এর সাথে সবাই যুক্ত। যেমন পুলিশ কমিশনার যুক্ত, 2 ডিসি বা আইপিএস অফিসার যুক্ত, এবং আজকে মমতা আমি আবার বলছি এক্স চিফ মিনিস্টার উনিও যুক্ত। এটাও আমি বলেছিলাম এই কিছুদিন আগে, তার কারণও নিশ্চয়ই আছে। কিন্তু এবার আপনাকে একটা কথা বলছি। কথা হচ্ছে যে পুলিশ কমিশনার এবং যে দুজনকে সাসপেন্ড করা হয়েছে, আমি মনে করে থাকি এই সরকারকে 1000 স্যালুট জানাই, একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছে। কেন? পুলিশ কমিশনার এবং যে ইন্দিরা ব্যানার্জি না মুখার্জি মনে হচ্ছে, ডিসি সেন্ট্রাল ছিলেন, উনি মিস ইনফরমেশন দিয়েছেন, একের পর এক মিস ইনফরমেশন দিয়েছেন। 2 নম্বর, পুলিশ কমিশনার কখনো দায়িত্ব এড়াতে পারেন না। তৃতীয় হচ্ছে গিয়ে যে অভিষেক গুপ্তা যে ডিসি, উনি ঘুষ দিতে গিয়েছিলেন, ঘুষ মানে টাকা দিতে গেছিলেন অভয়ের বাবাকে ইউনিফর্ম পরে, এটা গর্হিত অপরাধ। এই যে কার্তিক ব্যানার্জির ছেলে আবেশ ব্যানার্জি প্রথম দরকার হবে, আমি নিশ্চয়ই এটা আমি জানাবো না, তবে আমি আমার পার্সোনাল ওপিনিয়ন জানাচ্ছি যে উনি আদৌ ডাক্তারি হয়েছে কিনা, এবং সেই ডাক্তারি কি পরীক্ষা দিয়েছিল তার খাতা দেখা দরকার। কারণ আজকে আমরা জানি যে প্রেডিগিরি বলতে একটা প্রেডিগিরি আমরা সে ব্রিটিশ আমল থেকে শুনে আসছি, এখন প্রেডিগিরি বলতে এখন বোঝাচ্ছি পে করে ডিগ্রি পাচ্ছে, পে করে ডিগ্রি পেয়ে যাচ্ছে। আমার প্রথম কথা, আদৌ সে ডাক্তার কিনা সেটা তদন্ত করা দরকার, খাতা টাতা সমস্ত দেখা দরকার। দ্বিতীয় কথা, যে অভয়ের বাবা যে কথাটা বলেছে, এটা কিন্তু আমি প্রথম শুনলাম, এর আগে আমরা শুনেছি অন্যান্য কারণ, সেটা আমি বলছি। উনি যে কথাটা বলেছেন যে আবেশ ব্যানার্জি রাত 2টা অবধি ছিল, কনফারেন্স রুমে ছিল, হই হল্লার হয়েছে, এবং তার গায়ের মধ্যে আজকে রক্ত লেগেছিল, জামাতে রক্ত লেগেছিল, এবং সেটা অভয়ের রক্ত। কিন্তু আপনারা দেখবেন, আমি বহু আগে বলেছিলাম একটা কথা, যে এভিডেন্স লোপাট করার জন্য আজকে বেসিনটাকে ইন ভেরি ইমার্জেন্সি সিচুয়েশন, মানে অফিসিয়ালি গভর্নমেন্ট অফিসিয়ালি টুইঙ্কল অফ এন আই একটা অর্ডার করলো, বেসিনটা ভেঙে দেওয়া হলো। আজকে যে এই যে অভয়ের বাবা যে কথাটা বলছে, দিস ইজ নাথিং বাট দ্য করোবোরেটিভ এভিডেন্স। এই যে উনি আজকে কথাটা বলছে যে অভয়ার মৃতদেহ এবং অভয়ের ব্লাডটা শরীরে লেগেছিল, এবং সেই লাগার জন্য আজকে সেই বাথরুমটা নাকি স্নান করেছিল, তোমরা শুনে দেখবে, স্নান করেছিল, এবং স্নান করার পরে ওই ব্লাডটা হাতের ওই বেসিনটা ধোয়ার জন্য কিন্তু তার পরের দিন একেবারে 24 ঘন্টার মধ্যে একটা মেসেজ চলেছিল, ওটা ম্যাশ করে দিতে হবে। এখন আমার প্রশ্ন হচ্ছে, আজকে মিস্টার এক্স জাস্টিস যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে বক্তব্যগুলো বলেছে, আমিও সেই একই বক্তব্য বলেছি। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে আজকে একটা ফ্যামিলি, এই কালীঘাটের টোটাল ফ্যামিলিটা যেমন দুর্নীতিগ্রস্ত, তেমনি হচ্ছে বিভিন্ন ক্রাইমের সাথে যুক্ত। কেন? বিভিন্ন পত্র পত্রিকা যেগুলো আমরা দেখতে পাচ্ছি, এটা ভয়ঙ্কর ব্যাপার। এতদিনে স্পষ্ট হলো যে এক্স মুখ্যমন্ত্রী কেন এত ইনিশিয়েটিভ নিয়েছিলেন। আজকে আমরা ভেবেছিলাম, আমি যেমন এর আগে বলেছিলাম যে এটা
আমাদের দিল্লিতে যে ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো থাকে সেই তাতে একটা রিপোর্ট যায় যে ক্রাইম এগেনস্ট ওমেন কতগুলো পশ্চিমবঙ্গে হয়েছে, কিন্তু স্পেশালি সুপার স্পেশালিটি হসপিটালে একজন ডাক্তার আফটার ডিসচার্জিং 36 আওয়ার্স সেখানে একটা ধর্ষিতা হচ্ছে এবং মার্ডার হচ্ছে। এইটা যদি আজকে সেইভাবে যদি যেত তাহলে কিন্তু সেটা আজকে লোকসভায় আলোড়ন সৃষ্টি হতো। এইটাকে তথ্যটাকে গোপন করার জন্য প্লাস সকালবেলা থেকে আজকে একটা আনন্যাচারাল ডেথ, এবং সবচেয়ে আশ্চর্য যে 3 বার অভয়ার মাকে খবর দেওয়া হয়েছে, ভাবা যায়, এবং বলছে না কি হয়েছে, বলে অসুস্থ, আপনি তাড়াতাড়ি আসুন। 1 2 নম্বর হচ্ছে গিয়ে আমরা আবার বলে থাকি এর আগেও যে সুরথাল রিপোর্ট আমরা যেটা করি, আমরা পুলিশের সব জায়গায় সুরথাল রিপোর্ট যেটা ইনকোয়েস্ট রিপোর্ট বলা হয়, সেই ইনকোয়েস্ট রিপোর্টের প্রথম দায়িত্ব হচ্ছে রিলেটিভের সাইন নেওয়া, তার থেকে ওপিনিয়ন নেওয়া। আমার প্রশ্ন হচ্ছে আজকে যে অভয়ার মা তো সুইজারল্যান্ডে থাকে না, সোদপুরে থাকে, তো সুরথাল রিপোর্টটা কেন তার সই নেই, তাকে কেন ডাকা হয়নি? 1 2 নম্বর হচ্ছে পোস্টমর্টম রিপোর্ট যখন হয়, আবার রিপিট করছি দর্শকবৃন্দদের, পোস্টমর্টম রিপোর্ট যখন পিএম রিপোর্ট যখন ডাক্তার করে সেই সময় আপনি ভেবে দেখুন যে অভয়ার মাকে অ্যালাউ করা হয়নি। আমরা সাধারণত ডেড বডি যে মমিনপুরের হয়, আমরা আত্মীয় স্বজনকে ডাকি, দেখি আমাদের সামনে চামড়া এখান থেকে কাটা হয়, ডোম কাটে, সাদা এগুলো বেরোয়, আমরা সব দেখি, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি ওটা, কিন্তু অভয়ার মাকে ওখানে অ্যালাউ করা হয়নি। এবং আপনাদের আজকে আবার বলে দিচ্ছি যে আপনারা দেখে নেবেন শিয়ালদা কোর্টের যে অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ, আপনি দেখবেন 1 থেকে 172 পেজের উপরে এই গায়ের শিরাগুলো না একটা দাঁড়িয়ে যাচ্ছে আমার, যে কীভাবে লিখেছেন উনি, যে কীভাবে মোটিভেটেডলি এটা কন্টিমিনেটেড, কথাটা হচ্ছে গিয়ে যে ভেজাল করে দেওয়া হয়েছে। কী হয়েছে, এই যে পোস্টমর্টম রিপোর্টে মেয়েটি যখন নাকি ধর্ষিতা হয়েছে তার প্রমাণ লোপাট করার জন্য ওইখানে ইনজেক্ট করে ভ্যাজাইনাল সোয়াব এবং সিমেন্ট দুটোকেই চেঞ্জ করে দিয়ে অন্য কোথা থেকে জোগাড় করে ইনজেক্ট করে দিয়েছে। আপনি ভাবতে পারছেন? এবং এটা আন্ডার দ্য ইনস্টিগেশন অফ দ্য সিনিয়র আইপিএস অফিসার। আমি এটা এখন বলতে পারছি না, এখানে পুলিশ কমিশন উনিও ছিলেন না, এটা অন্য আইপিএস অফিসার ছিল এবং ওনার প্ল্যান হয়ে যে সমস্ত কিছু হয়েছে। এটা আমি আজকে প্রকাশ করছি না, যদি না হয় সেটা আমি পরবর্তীকালে প্রকাশ করে দেবো। দ্বিতীয় কথা আমি বলছি যে আপনারা একটা জিনিস, সোজা একটা জিনিস ভাবুন তো, যে এই যে সন্দীপ ঘোষকে 192 ঘন্টা ইন্টারোগেশন করা হয়েছে, সেই সময় অভয়া মার মৃত্যুর কারণটা কি? কারণটা আগেও বলছি, এখন আবার আপনি একটু চেঞ্জ করবো, যেহেতু গত পরশুদিন অভয়ার বাবা এই বক্তব্যটা বলেছে। অভয়া, শি ওয়াজ দ্য ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। ও দেখা ও কিন্তু মানবিক, অন হিউম্যানিটিক্যাল গ্রাউন্ড পেশেন্টদের যেভাবে নাকি দেখতো, তো সেই ক্ষেত্রে দেখছিল যে অনেক লো ক্যাটাগরির জিনিস এই গজ ফজ থেকে খুব খারাপ লো ক্যাটাগরির জিনিসগুলো সাপ্লাই করা হতো, এটা প্রতিবাদ করেছে। অন্যান্য অনেক নেফোরিয়াস অ্যাক্টিভিটিস এটা আন্ডার দ্য ইনস্টিগেশন অফ সন্দীপ ঘোষ হচ্ছে, সেটা খুব ভালোভাবে জানতো, এটা প্রতিবাদ করতো। সবচেয়ে সমস্যাটা কোন জায়গাটা হলো, এই অভয়ার, আমি জানি না অভয়ার মা এটা শুনবে কিনা, কারণ আমি ওনার সাথে অনেক প্রোগ্রাম করেছি। এই যে অভয়ার যে থিসিসগুলো দেওয়া হয়, এই থিসিসগুলো ইন এক্সচেঞ্জ অফ মানি, মানে সন্দীপ ঘোষ যদি সই না করে তাহলে এই থিসিসটা অ্যাকসেপ্টেবল হয় না। এবার তার জন্য অভয়ার কাছে নাকি একটা অ্যাবনর্মাল টাকা, মানে 6 লাখ না 8 লাখ টাকা চাওয়া হয়েছিল, এবং সেটা সে রিফিউজ করে বলেছিল যে আমি 1 টাকাও দেবো না, কারণ আমার কাছে যা তথ্য আছে আমি এগুলো প্রকাশ করে দেবো। এই হচ্ছে সর্বনাশ, এই হচ্ছে আসলে জায়গা। হ্যাঁ, এবং কি শুধু বলে দিই, এবং সে কি করলো, একজন বিশ্বস্ত কাউকে, সেটা আমি আজকে বলছি, ওটার নাম হচ্ছে গিয়ে তোমার পারভিন ইলিয়াস, ওর ক্লোজ ফ্রেন্ড পারভিন ইলিয়াস, এই মেয়েটি এবং আরও একজন কিন্তু পুরো জেনে গেছিল যে কি ও ভিডিও করেছে, কি সমস্ত করেছে। এটা ইট স্প্রেড লাইক ফ্লেম অ্যান্ড এটা পাঠানো হয় সন্দীপ ঘোষের কাছে। সেই দিনই কিন্তু চক আউট করা হয় কি, কনফারেন্স রুমে যে আলোচনাটা হয়েছিল সেখানে অভয়াও গিয়েছিল, কিন্তু কনফারেন্স হোমে কিন্তু মারা যায়নি। আমি প্রথম থেকে বলছি, ওর কিন্তু প্লেস অফ অকারেন্স অন্য জায়গায়, সেটা আজকে উনি প্রমাণ করে দিলেন পরশুদিন, যে ওইখানে ওই রাত্রেবেলা 1:30 2টো পর্যন্ত, যেখানে নাকি ওই আকাশ ব্যানার্জির ছেলে ছিল, আবেশ ব্যানার্জি, ও ছেলে তো কার্তিক ব্যানার্জির ছেলে, ও যখন ছিল ওখানে, সেখানে রাত্রেবেলা ওখান থেকে ফিরে এসে যেখানে ডাক্তাররা রেস্ট করে, সেই রেস্টে যখন ঘুমিয়ে আছে, সেই সময় আজকে টোটাল আপনাদের বলে দিচ্ছি, ওখানকার অনেক ডাক্তারের সাথে কথা হয়, যে টোটাল 8 জন ছিল। 8 জনের মধ্যে 1 জন বিদেশে, বাদ বাকি এরা একেবারে সাফোকেশন করে, গলা টিপে ধর্ষণ করে তাকে যে খুনটা করা হয়েছিল।
এবং সবচেয়ে আশ্চর্য হয়ে যাচ্ছে, আমি পরশুদিন পেপারে দেখলাম যে অ্যাজ পার দ্য ডাইরেকশন অফ অনারেবল হাইকোর্ট যে রিইনভেস্টিগেশন হয়েছে, সিট গঠন করা হয়েছে, সিবিআইকে দেওয়া হয়েছে, তাতে এখন সিবিআই দেখছে যে ওইখানে লেখা আছে একটা জায়গায় আগে যে ওখানে 2000 ফুটপ্রিন্ট, তার মানে 2000 ফুটপ্রিন্ট যদি দুটো পা হয় তার মানে 1000 লোক ঢুকেছে। দেখুন আমার কাছে পেপার রয়েছে, 3টে পেপার আমার কাছে রয়েছে। তাহলে 1000 লোক যে প্লেস অফ অকারেন্সে ঢুকলো, অভয়ার মাকে ঢুকতে দেয়নি। আপনি ভেবে দেখুন, এই যে আমি আপনাকে বলছি, প্রথম কথা অভিক দে, তারপর হচ্ছে গিয়ে বিরূপাক্ষ বিশ্বাস, এই যে গ্রুপটা, নর্থ বেঙ্গল গ্রুপটা, এরা ওখানে যে জমায়েত হয়েছিল এবং ওখানকার কাউন্সিলর থেকে শুরু করে এমএলএ থেকে শুরু করে সমস্ত লোককে যে পাঠিয়েছিল, কি পিওটাকে টেম্পটেড করে দাও, ডিস্টার্ব করে দাও। ওইখানে যখন ঢোকে, আমরা সাধারণত কি করি, পুলিশ তদন্তের মেইন হচ্ছে কি প্লেস অফ অকারেন্স, ইটস এ ভেরি ভেরি ভাইটাল। প্লাস আরও একটা কথা বলছি, ওখানে যে সিসি দেওয়া হয়েছিল কনস্টেবলদের, দেখবেন সাদা ড্রেস পরে বসে আছে। ওই সিসিতে কি দেওয়া হয়েছিল? টু প্রোটেক্ট দ্য প্লেস অফ অকারেন্স। কী করে অ্যালাউ করলো? ওটা কি চিড়িয়াখানা বাঘ দেখতে যাওয়ার জন্য গিয়েছিল? এই যে প্রিপ্ল্যান্ড ওয়াইজগুলো টেম্পটেড করার পরে যে জিনিসগুলো করছিল, এগুলোতে স্পষ্ট প্রমাণিত হয়েছিল যে আজকে অভয়ার যে কেসটি, সকালবেলা তাকে ভোরের জন্য আজকে খুন করা হয়েছে, ধর্ষিতা হয়েছে। আপনারা ভাবতে পারেন যে থানায় আজকে একটা আনন্যাচারাল ডেথ করে রেখে দিয়ে রাত্রেবেলা ডেড বডিটা পোড়াবার পরে রাত 11:30টার পরে তার আজকে মার্ডারকে স্টার্ট করেছে। ভাবতে পারছেন আপনারা? আমি মানে শিহরিত হচ্ছি ভাই। আমি তো প্রচুর মার্ডার কেস তদন্ত করেছি, আনন্যাচারাল ডেথ তদন্ত করেছি। এই রকম রাজপথে, এই রকম একটা জায়গায় যেখানে সুপার স্পেশালিটি হসপিটালে একটা ডাক্তার তার হত্যার কিনারার জন্য আজকে যেটা করেছে, সেটা এতদিন আজকে দিস ইজ নাথিং বাট এ ক্রিস্টাল ক্লিয়ার। গত পরশুদিন যে বোমটা বাস্ট করিয়েছে, সেটা হচ্ছে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়, এক্স চিফ মিনিস্টার, তার ফ্যামিলিকে বাঁচাবার জন্য। এবং শুধু ফ্যামিলিকে বাঁচাবার জন্য না, আপনাদের আরেকটা তথ্য দিচ্ছি। এই যে সন্দীপ ঘোষ, ওখানে ডোমেদের কাছ থেকেও টাকা নিত। আপনারা দেখে নেবেন, ডোমেদের কাছ থেকেও ওই যে অকশান হয়েছে, ডোম আগের ডোম তাড়িয়ে দিয়ে একটা নতুন ডোম করলো, তাকেও বললো পার্সেন্টেজ দিতে হবে। আরও হচ্ছে কি যে আবেশ ব্যানার্জি যে আজকে ওখানে গিয়েছিল, ওখানে এই যে ক্যান্সার রুগী যারা ছিল, ক্যান্সার রুগী যারা নাকি শেষ সজ্জা হয়তো কিছুদিন পরে মারা যাবে, তাদের যে মেডিসিনগুলো প্রচুর দাম, এরা চিন্তা করলো যে বাঁচিয়ে রেখে কী লাভ, প্রচুর টাকা। আপনাদের তো ভাবতে পারবেন না, আরজি করে যে মেডিসিনের মধ্যে একটা আন্তর্জাতিক যোগ ছিল, এইখান থেকে প্রচুর টাকা যেটা পেত, সেটা হচ্ছে গিয়ে এই কার্তিক ব্যানার্জির ছেলের সাথে তাদের একটা লিঙ্ক ছিল। এবং যার জন্যই আপনি দেখবেন যে এই আবেশ ব্যানার্জি যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় ক্লোজ এবং ফ্যামিলির সাথে যুক্ত, যার জন্য হাইকোর্ট আজকে তিরস্কার করা সত্ত্বেও সন্দীপ ঘোষকে কিন্তু আরজি কোর্ট থেকে আবার ন্যাশনাল মেডিকেল কলেজে তাকে অন গ্রাউন্ড অন প্রমোশন, তাকে প্রমোশন দিয়ে দেওয়া হলো। কেন দেওয়া হলো? তুমি আমার কার্তিক ব্যানার্জি ছেলেটাকে বাঁচিয়ে দিয়েছো, তোমার কাছ থেকে আমরা অনেক অর্থ পাচ্ছি, তোমাকে আমাকে বাঁচিয়ে রাখতে হবে। এটা ভাবা যায়? আপনি ভাবতে পারছেন? একজন মুখ্যমন্ত্রী, উনি একজন পুলিশ মন্ত্রী আবার। এখন আমি মনে করে থাকি যে তদন্তটা যেভাবে হচ্ছে, আমি কিন্তু এখন পর্যন্ত বলতে পারবো না, কারণ সিবিআই সম্পর্কে আমারও একটা বীতশ্রদ্ধা এসে গেছে। কেন এই কথা বলছি? সিবিআই যে আজকে সীমা পাহুজা, তাকে আমি আবার বলছি, আবার দীপ্ত কণ্ঠে বলছি, ওকে ইমিডিয়েট অ্যারেস্ট করা দরকার, ইমিডিয়েট। একজন আইপিএস আজকে কেন কী কারণে বলছি আপনাকে শুনুন। প্রথম কথা তো সব শেষ করে দিয়েছি, সেটা তো অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ বলেছে। একটি মেয়ে যখন ডেড বডিটা নিয়ে সিঁড়ি দিয়ে নামছে, সেই সিঁড়ি দিয়ে ওখান থেকে নেমে কিন্তু আজকে ওই অভয়া যেখানে ছিল সেখানে কিন্তু আজকে যাওয়া যায়। দেখে নিন ঘটনাটা। এইবার এই ভিডিওটা একটা নার্স পেয়ে যায়। এই নার্সটা যখন ওই ভিডিওটা, এই সীমা পাহুজাকে আপনি দেখে নিন, আজকেই দেখুন, কালকে দেখুন, মিস্টার অভিজিৎ গঙ্গোপাধ্যায় কীভাবে ওটা বলেছে, আমার সাথে একবারে সম্পূর্ণ একমত। ওই ভিডিওটা আজকে যখন নার্স সীমা পাহুজাকে দিয়েছিল টু নো দ্য ফ্যাক্ট হু ইজ দ্য অ্যাকচুয়াল কালপ্রিট, উনি ওটা নিয়ে গিয়ে হার্ড ডিস্ক ওটা নিয়ে ওনাকে এই কথাটা বলছেন যে তুমি কিন্তু এই কথা কাউকে বলবে না, তুমি যদি বলো তোমার বিপদ হয়ে যাবে। আপনি ভাবতে পারছেন কোথায় তার 164 স্টেটমেন্ট নেবে? তার 164 স্টেটমেন্ট নিয়ে তাকে আজকে দাঁড় করাবে যে ইজ দ্য উইটনেস। আজকে তাকে পর্যন্ত বাদ দিয়ে দিয়েছে। আজকে তার অভয়ার মার পর্যন্ত 164 স্টেটমেন্ট নেওয়া হয়নি। অতএব আমি মনে করে থাকি যে তদন্ত যদি আজকে ঠিক মতো না হয়, আমরা ইংরেজিতে বলি এটাকে ল্যাকার্ডাইসিক্যাল অ্যাটিটিউড,
কিন্তু ল্যাকাডাইসিক্যাল অ্যাটিটিউড অনেক সময় কি হয়, প্রচুর কেস আসে, মানুষ পড়ে না, কিন্তু ইন এক্সচেঞ্জ অফ মানি আজকে তো বলতে বাধ্য হচ্ছি আমি, এই সীমা পাহুজা কেন করেছে, কারণ ইন এক্সচেঞ্জ অফ হিউজ মানি, তাছাড়া এ করতে পারে না। এটা আজকে জলের মতো স্পষ্ট হয়েছে। কারণ কেন এ কথা আজকে সীমা পাহুজা তার মার কাছ থেকে বের করতে পারেনি যে এই ঘটনার সাথে আজকে আবেশ ব্যানার্জি যুক্ত, সেটা তো তার ডিসক্রেডিট। আজকে দীর্ঘদিন ধরে আমরা সন্দেশখালী, বাসন্তী, বিভিন্ন জায়গায় যে আর্মস অ্যামুনেশন এত পাওয়া যাচ্ছে, আচ্ছা এখনকার যে এসটিএফ তারা পাচ্ছে, আগামীতে বিগত দিনে পাওয়া গেল না কেন? একই আইপিএস, একই আইন, তাহলে বিগত যাদের পাওয়া যায়নি, তাহলে তারা যখন পায়নি তাহলে তাদের এগেনস্টে কেস কেন হবে না? আজকে 2000 পিস 303 পাওয়া যাচ্ছে সন্দেশখালীতে, বাসন্তীতে গতকালকে কি প্রচুর আর্মস পাওয়া গেছে। তেমনি আমি মনে করে থাকি যে তদন্তটা যদি ঠিক মতো না হয়, আরে ভাই আমরা তো বড় বড় ডাকাতদের একজনকে ধরে সব ডাকাত ধরে ফেলতাম কেন? ভালোবাসা দিয়ে, আদর করে, ভয় দেখিয়ে, আমরা বিভিন্ন বুদ্ধিকার করে আমরা আজকে অ্যাকচুয়াল ক্রিমিনালদের ধরতাম। এত বড় একটা ঘটনা, সেই ঘটনাটা আজকে তদন্ত ঠিকমতো হবে না। ইন কমপ্লায়েন্স টু দ্য ডাইরেকশন অফ অনারেবল হাইকোর্ট যখন বলে দিয়েছিল 13 তারিখে, আপনারা দেখবেন 13/8/2024 আমাদের ক্যালকাটা হাইকোর্ট স্পষ্ট বলে দিয়েছিল সিবিআইকে ইমিডিয়েট ইন্টারফেয়ার করতে হবে, আদারওয়াইজ এভিডেন্স লোপাট হয়ে যাবে। দেখুন তাই করেছে। 14 তারিখে আপনি 15ই আগস্টে আপনি কাণ্ডটা দেখুন, 15ই আগস্টে নাকি ভিড় করার জন্যই তাদেরকে পাঠানো হয়েছে ওই অভিক এই সমস্ত বিরূপাক্ষ এই সমস্ত। আপনি ভাবতে পারছেন 14 তারিখে যেভাবে নাকি র্যানসেক করা হয়েছে, যেভাবে আজকে সেখানে এভিডেন্স যাওয়া ছিল সব শেষ করে দিয়েছে। এখন একটা নাকি তালা দেওয়া আছে, সেই তালা দেওয়া এখন পর্যন্ত আপনি ভাবুন, তদন্ত হয়েছে, এখনও একটা ঘর তালা দেওয়া, সেটা পর্যন্ত আজকে মিস্টার অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্পট ভিজিট করে বলছে এখনও সেটা ব্রেকিং ওপেন দ্য প্যাডলক পর্যন্ত আজকে সেই সীমা পাহুজা যায়নি। আমার মনে হচ্ছে যে দেখো, মনে কিছু করবে না, তদন্ত আমরা অনেক কিছু দেখেছি, এই তদন্তটা যা হচ্ছে একজন সাব ইন্সপেক্টর, আবার বলছি ভাই মনে কিছু করবেন না, একজন সাব ইন্সপেক্টর ওয়াজ সাফিসিয়েন্ট টু নো দ্য ট্রুথ। এখানে আইপিএস ওই আইজি ফাইজি কোনো দরকার ছিল না। কেন? আপনাকে একটা এক্সাম্পল দিচ্ছি, আপনি মনে রেখে দেখুন, যতদূর মনে হচ্ছে 1999 1999 ধনঞ্জয় যে ফাঁসি হলো, আপনি কি বুঝতে পারছেন এই ধনঞ্জয় ফাঁসি হলো, ওখানে কি কোনো সাক্ষী ছিল? আন্ডার দ্য শেড অফ হাইপোথেসিস, অনুমান, দ্যাট ইজ হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট, আর অনেক কিছু আছে। দেখুন কে তদন্তটা করেছিল, সিট গঠন করতে হয়েছিল, ওখানে কি কোনো আইপিএস ছিল? একটা ভবানীপুরের সাব ইন্সপেক্টর, আমার কাছে পুরো কেস আমি নিয়ে এসেছিলাম, আমার কাছে রয়েছে, মাঝে মাঝে আমি পড়ি, এই হাইপোথেসিস ইংরেজিটা আমি ওখান থেকে শিখেছি, যে বিচারকরা যখন বলছে। তাহলে সেইখানে একজন সাব ইন্সপেক্টর যেমন চার্জশিট দিল যে ডিভিশন বেঞ্চ, হাইকোর্ট, ডিভিশন বেঞ্চ, সুপ্রিম কোর্ট এবং মার্সি পিটিশন রাষ্ট্রপতি পর্যন্ত রিজেক্ট করতে পারেনি, এত সুন্দর মূল্যবানভাবে তদন্ত করেছে। আর এখানে পুলিশ কমিশনার যাচ্ছে, 2 ডিসি যাচ্ছে, মুখ্যমন্ত্রী ইনভলভ হচ্ছে, তা সত্ত্বেও সত্য জিনিসটা জানা যাচ্ছে না। হাইকোর্ট ইনস্ট্রাকশন দেওয়ার পরেও আজকে সীমা পাহুজার মতো অপদার্থ আইপিএস, আচ্ছা আমি ভাবি ইনি একটা মহিলা, এনারও মেডিকেল বায়োলজিক্যালি করা দরকার, কারণ আদৌ কি মহিলা? যদি মহিলা হয় তাহলে এই মহিলার জন্য সে একটু চিন্তা করলো না যে আমারও মেয়ের একটা এরকম একটা বয়স একটা মেয়ে আছে। মোটিভেটেডলি এই আসামিদের বাঁচাবার জন্য কোটি কোটি টাকার লেনদেন হয়েছে। আমি আপনাদেরকে আবার বলছি, এর আগে আমি আপনাদের বলছি কোটি কোটি টাকার লেনদেন, এবং আমি আপনাদেরকে আবার একটা রিপিট করছি, এটা আমি গত কয়েকদিন আগে বলেছি কিনা জানি না, সেদিন যখন আমি এই কথাটা বলি যে একে সীমা পাহুজার সাথে আজকে এক্স চিফ জাস্টিস মিস্টার চন্দ্র, আমি না নামটা কিরম লাগে, একটা এস জাস্টিস অফ সুপ্রিম কোর্ট চন্দ্রচূড়, নামটা বলবো, ঠিক আছে আপনি যখন বললেন আমি বলি, সেও ইনভলভের মধ্যে। কেন আপনাকে আজকে কথা বলছি? যখন সোমোটো, মানে সোমোটো আমরা ওসিরা সাধারণত কি করি, আমরা ওসিরা সাধারণত করি যে 100% শিওর হলে আমরা নিজেরা, কেউ কমপ্লেন পাওয়া যাচ্ছে না, মার্ডার হয়েছে, আমরা সোমোটো করি। উনি শতপ্রণোদিত হয়ে হাইকোর্টকে পারে উনি নিয়ে নিলেন, এবং নিয়ে দেখবেন আপনারা পরের দিন উনি বলছেন যে সিবিআই যে ক্লোজ কভারের রিপোর্টটা দিয়েছে এটা ভয়ঙ্কর, বিচলিত হওয়ার মতো। সেই মানুষটা দিনের পর দিন এই মামলাটাকে ড্যামেজ করার জন্য, নর্মাল ফ্লো অফ ইনভেস্টিগেশন আজকে স্ট্যান্ড স্টিল করার জন্য আপনারা দেখুন ডেটগুলো কী করে শেষ করে দিয়েছে। তাহলে আজকে ধরুন আমি কথা বলছি যে তদন্ত শুরু হয়েছে, ফিঙ্গারপ্রিন্ট, ফুটপ্রিন্ট, সায়েন্টিফিক এক্সপার্ট, মেডিকেল এক্সপার্ট, আমি এটা ভাবছি, ধরে নিন যে পাওয়া গেল না, ডিসঅ্যাপিয়ারেন্স অফ এভিডেন্স 238 কেন হবে না? মিস ইনফরমেশন কেন হবে না?
কেন আজকে আমাদের পুলিশ কমিশনার থেকে শুরু করে আমাদের ডিসি থেকে ওরা মিস ইনফরমেশন দিচ্ছে? আরেকটা বলে দিই, এই যে মুখ্যমন্ত্রী কথা আমি বলছি, এক্স মুখ্যমন্ত্রী কথা, যে কেন আমি সেদিন বললাম যে উনিও কিন্তু দেখবেন উনি বলেছিলেন আমি রাত 2টো পর্যন্ত মনিটরিং করেছি। মনিটরিং কি করেছিল? আজকে ডেড বডিটা মানে জোর করে তুলে নিয়ে যাচ্ছে এই নির্মল ঘোষের লিডারশিপে, শত শত মানুষ ডেড বডিটাকে নিয়ে চলে যাচ্ছে, মা হাউ হাউ করে কান্না করছে, এবং শ্মশানের ডোমকে পর্যন্ত আজকে দুজনকে ডিঙিয়ে, শুনে রাখুন কীরকম অবস্থা, দুজন ডেড বডি সারিবদ্ধভাবে আছে, ও থার্ড, ওটাকে ডিঙিয়ে গিয়ে এখন ওখানকার যিনি নাকি ডোমের সেক্রেটারি ছিলেন, যিনি ছিলেন চার্জে, তাকে বলেছে যে ইমিডিয়েট এটাকে আজকে ক্রিয়েশন করতে হবে, মানে আজকে শ্মশানে দিতে হবে। ভাবতে পারছেন হোয়াট ইজ দ্য রেজাল্ট? কি রেজাল্টটা কি? আমাদের হিন্দুদের মৃত্যু হলে আমরা, আমার বাবা মারা গেছে, আমার মা মারা গেছে, আমার বোন মারা গেছে, আমরা কি করি? তুলসী পাতা দেওয়া হয়, গঙ্গার জল দেওয়া হয়, নামাবলির মতো একটা দেওয়া হয়, কীর্তন করে নিয়ে যাওয়া হয়, এগুলো আমরা দেখেছি। আজকে অভয়ার কি দোষ ছিল? সে হিন্দু বলে সেই আজকে আবেশ ব্যানার্জিকে বাঁচাবার জন্য আজকে এই সমস্ত কাণ্ডগুলো করে বেড়াচ্ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে আমরা বলে বেড়াচ্ছি যে কি হয়েছে, রাত 2টো পর্যন্ত এক্স মুখ্যমন্ত্রী কি মনিটরিং করেছে, কি মোবাইলে কার সাথে কথা বলেছে, এবং আবেশ ব্যানার্জির ওই দিনের টাওয়ার লোকেশন দেখতে হবে ম্যাডাম, আপনাকে বলে দিচ্ছি। ওই দিনে রাত 2টো পর্যন্ত আবেশ ব্যানার্জি যদি মোবাইল টাওয়ার দেখা যায় যে ওখানে কি কারণে ছিল, কেন বিগত দিনে ক্যালকাটা পুলিশ এই জিনিসটা বের করতে পারেনি, কেন সীমা পাহুজা বের করতে পারেনি। আজকে অভয়ের বাবাকে আমি সেদিন জিজ্ঞাসা করেছিলাম যে আপনি এতদিন পরে বললেন কেন? আপনি জানেন উইথ এ ভেরি পিটিয়ার স্টোন একটা সন্তানকে হারিয়ে বলছে যে অরিন্দমবাবু আমি যদি এখন বলতাম, আপনি জানেন আমরা খুন হয়ে যেতাম। কেন? এই যে উনি ভোটে দাঁড়িয়েছিলেন, ওনারা মা, আপনারা জানেন না কি ট্রিমেন্ডাস প্রেশার ছিল, এবং এই অভয়ের ঘটনা পরে সব সময় ওদেরকে গার্ড করে রাখতো, কোথায় যাচ্ছে না যাচ্ছে, কার সাথে কথা বলছে। যদি এই আবেশ ব্যানার্জির নাম বলে দিত সেই সময় 100% মার্ডার হয়ে যেত, কারণ প্রিন্সিপাল মানে উইটনেস যদি আজকে মার্ডার হয়ে যায় সর্বনাশ হয়ে যাবে। যার জন্য বলছি আমি এতদিন পরে সরকার পরিবর্তন হওয়ার পরে, এবং হি পেড 1000 স্যালুট টু প্রেজেন্ট চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল। উনি যদি আজকে না, আপনি বলুন তো, উনি যদি না যেতেন এই পুলিশ কমিশনে আজকে সাসপেন্ড হতো, আজকে এই 2 ডিসি সাসপেন্ড হতো? আপনি বলুন আমাকে এই কথাটা। আচ্ছা আপনি আমাকে বলুন যদি না হতো, অভিক দে সেই দিন রাত্রেবেলা আপনি দেখবেন ওই দৃশ্যটা আপনারা লক্ষ্য করবেন, অভিক দে একটা লাল গেঞ্জি পরা ছিল টাকমাথা, আপনি দেখে নেবেন। ওখানে ওর কি, ও বলেছিল যে ওখানে নাকি ওই FSL এর, এখন দেখা যাচ্ছে বর্ধমানের একটা কেউ কি একটা কাজ করে ওখান থেকেও চলে এসছে। আবার আরেকটা দেখুন, ওকে তো সাসপেন্ড করেছে বিরূপাক্ষ বিশ্বাস। আপনারা ভাবতে পারছেন সে আজকে ইনভলভ হওয়ার সত্ত্বেও তাকে আজকে কি করলো, কাকদ্বীপে ট্রান্সফার করে দিয়েছে। গত পরশুদিন দেখুন তাকে সাসপেন্ড করা হয়েছে। কেন? আজকে প্রেজেন্ট গভর্নমেন্টের যে হেলথ মিনিস্টার এসছেন, উনি এগুলো সমস্ত খোঁজ খবর নিচ্ছেন, সত্য উদ্ঘাটন করার জন্য যে প্রক্রিয়াগত পদ্ধতি শুরু করেছে। আমি মনে করে থাকি যে শুধু সাসপেনশন করলে হবে না, শুধু আজকে আবেশ ব্যানার্জিকে ডাকলে হবে না, তথ্য প্রযুক্তির মাধ্যমে আজকে কিন্তু এগুলোকে দিয়ে পানিশমেন্টের ব্যবস্থা করতে হবে। কেন? আপনাকে একটা এক্সাম্পল দিয়ে আপনারা বুঝে নিন। 2019 সালে নাকতলাতে 2জন মার্ডার হয়েছিল। সেই মার্ডারটা আপনারা দেখে নেবেন, ওখানে 3D স্ক্যানার ইউজ করা হলো। 3D স্ক্যানার কি জানেন তো? আপনাদের বলে দিই যে আমরা ফিঙ্গারপ্রিন্ট নেই, এখানে সাধারণত কালি লাগানো হয়। আমি তো CBI ট্রেনিংও করেছি, CIDও ট্রেনিং করেছি। এখানে কালি নেওয়া হয়, নিয়ে ছাপ দেওয়া হয়, ছাপ দেওয়ার পর এটা হচ্ছে কি মানে কনক্লুসিভ এভিডেন্স বলে। কনক্লুসিভ এভিডেন্স মানে শুধু এই উপরের যে রেটা থাকে এইটা থাকলে কিন্তু সাফিসিয়েন্ট। আজকে আমি আপনাকে বলছি তার থেকেও এখন 1000 টাইমস এখন এই 3D স্ক্যানার এসে গেছে সত্য জিনিস উদ্ঘাটন করার জন্য। আজকে নাকতলাতে যে মার্ডার কেসটা দেখুন কি সুন্দর ডিটেক্ট করলো। আচ্ছা আপনারা এবার এই যে এই ক্যালকাটা পুলিশ এবং সীমা পাহুজাকে জিজ্ঞাসা করুন যে যখন অভয়া মারা যায় 3D স্ক্যানার কেন ইউজ করা হয়নি? হোয়াই? অথচ দেখুন আবার কসবা ল কলেজে যখন নাকি মেয়েটাকে নিয়ে হয় তখন কিন্তু 3D স্ক্যানার ইউজ করা হয়েছে, পিও কি সুন্দর গার্ড করা হয়েছে, 160 স্টেটমেন্ট নেওয়া হয়েছে, দেখুন অভয়া কেসে করা হয়। আমি মনে করে থাকি যে প্রি প্ল্যান্ড ওয়াইজ যে মার্ডারটা করেছিল ফর পার্সোনাল গেইন, আজকে আমার স্পষ্ট প্রমাণিত হচ্ছে গত পরশুদিন যখন অভয়ের বাবা একটা বিস্ফোরক বক্তব্য রেখেছে যে আকাশ ব্যানার্জির ছেলে এর মধ্যে ইনভলভ রয়েছে। বললে তো হবে না,
আমি বলে দিলাম, আপনি বিশ্বাস করলেন। এখন নিশ্চয়ই কেন মুখ্যমন্ত্রী এত ইনিশিয়েটিভ নিয়েছে, এত মৃত্যুর পিছনে তো কিছু করেনি। আমরা এখন এত ইনিশিয়েটিভ রাত 2টো পর্যন্ত মনিটরিং করেছে। এখন স্পষ্ট, ইট ইজ নাথিং বাট ক্রিস্টাল ক্লিয়ার যে উনি কেন এত রাত পর্যন্ত, কারণ এই আজকে আকাশ ব্যানার্জির ছেলেকে বাঁচাবার জন্যই নাকি এই সমস্ত কার্তিক ব্যানার্জি। কার্তিক, সরি ভুল বলছি বারবার, কার্তিক ব্যানার্জির ছেলে, এই যে কি বলে ওই নামটা হচ্ছে আবেশ ব্যানার্জি, তাকে বাঁচাবার জন্যই আজকে এই প্রচেষ্টা। শুধু তাই নয়, কোটি কোটি টাকা যে আরজিকর থেকে আসতো, সেই টাকা আসতো থ্রু সন্দীপ ঘোষের মারফত। কিন্তু এখন প্রমাণিত হচ্ছে যে ওর থেকে আরও মারাত্মক, যে ওই কার্তিক ব্যানার্জির ছেলে আবেশ ব্যানার্জিকে বাঁচাবার জন্য সমস্ত প্রক্রিয়াগত পদ্ধতিটা একেবারে ঘেটে করে দিয়ে, যাতে কোনো এভিডেন্স না পাওয়া যায়। যদি এভিডেন্স না পাওয়া যায়, সোজা গল্প, এভিডেন্স না পাওয়া যেতে পারে, কিন্তু তার জন্য ডিসঅ্যাপিয়ারেন্স অফ এভিডেন্স, ক্রিমিনাল কনস্পিরেসি অ্যাবেটমেন্ট কেন আসবে না? আমার সোজা কথা, কেন আসবে না? আমি এভিডেন্স না পেতে পারি, আমি সমুদ্রে একটা খুন করলাম, খুন করার পরে ডেড বডি নাই পেতে পারি, তার জন্য কি শাস্তি হবে না? এভিডেন্স নেই। কিন্তু আমার যদি করবোরেটিভ এভিডেন্স চলে আসে, আমি যদি ওখান থেকে 161 স্টেটমেন্ট নাবিক থেকে শুরু করে সবার কাছ থেকে পেয়ে যাই, কেন আজকে কত আচ্ছা ভাই বলুন তো, আমরা এত শাস্তি দিতে পারলাম কি করে? আপনি বলুন না, আমরা আমাদেরকে জমের মতো ভয় পাই কেন? পুলিশের থানায় জয়েন করলে 7 দিনের মধ্যে কন্ট্রোল হয়ে যায় আমাদের। কারণ আমরা জানি যে অ্যাকিউজড আইদার তুমি ভালো হও, আর তা নয়তো যদি অপরাধ করো, পাপ তোমাকে ছাড়বে না। আমি মনে করে থাকি যে আজকে হাইকোর্টের নির্দেশে যে নতুন করে কেস রিইনভেস্টিগেশন এবং সিট গঠন করা হয়েছে, যতক্ষণ পর্যন্ত এরা ডিসঅ্যাপিয়ারেন্স অফ এভিডেন্স, ক্রিমিনাল কনস্পিরেসি এবং অ্যাবেটমেন্টের চার্জে অ্যারেস্ট না হবে, ততদিন পর্যন্ত অন্তপক্ষে অরিন্দম আচার্য অ্যান্ড অ্যালং উইথ আদার স্যাটিসফাই হবে না। কারণ তারা ডাইরেক্টলি ইনভলভ, এবং তাদের ইনস্টিগেশনের জন্য আজকে টোটাল ব্যাপারটা কিন্তু এই ঘটনা ঘটেছে। স্যার, একেবারেই আপনি খুব সুন্দরভাবে একটা ব্যাখ্যা দিলেন, এবং আমাদের কোথাও জানি মনে হচ্ছে যে অভয়ের বাবা তাঁর এই বিস্ফোরক মন্তব্যের পর কোথাও যেন একটা সূত্র খুঁজে পাওয়া যাচ্ছে। এতদিন প্রত্যেকেই হাতড়াচ্ছিল যে কেন মমতা বন্দ্যোপাধ্যায় কাকে বাঁচাবার জন্য, প্রথমত তিনি রাত 2টো অবধি জেগেছিলেন, কাকে বাঁচাবার জন্য তিনি বারবার বলেছেন আমরা তো অ্যারেস্ট করে নিয়েছি, আমরা তো শাস্তি দিয়ে দিয়েছি, এবং ওই সঞ্জয় রায় ওকে দোষী সাব্যস্ত করার জন্য একটা নিরন্তর প্রচেষ্টা, এবং তার পাশাপাশি আপনি আরও যে পয়েন্টগুলো বললেন, মানে অত্যন্ত প্রাসঙ্গিক একটা বিষয়। স্যার, এই যে যারা আইপিএস অফিসার আপনি যাদের নাম বললেন, বিনীত গোয়েল সহ আরও 2জন, তাদেরকে যদি আমি সেদিনও বললাম, দেখো শুনে নাও ভাই, তোমাকে বলি, ইন্ডিয়ান কনস্টিটিউশন আমাদের হচ্ছে মুক্তির পথ, শান্তির পথ। তাতে স্পষ্ট 361, এর আগেও বলেছি ভাই, 361 একটু দেখলে বোঝা যাবে। ওইখানে একমাত্র কেসের ব্যাপারে ক্রিমিনাল কেস করা যাবে না 2জন, সেটা হচ্ছে কি রাষ্ট্রপতি এবং গভর্নর। তাছাড়া কিন্তু বার নেই, কোনো বার নেই। আমি তো বিস্মিত হচ্ছি আজকে যে অভিষেক ব্যানার্জির মতো একজন, মানে আমি বলছি ওর প্রতি স্টেপে দেখবেন, প্রতি স্টেপে কিন্তু দুর্নীতি, এভরি স্টেপে কিন্তু দুর্নীতি ভাই। আচ্ছা বলুন তো, আমরা সকালবেলা মা বাবাকে প্রণাম করি, ঈশ্বরকে প্রণাম করি, গত 4-5 দিন ধরে শুধু অভিষেক ব্যানার্জির দুর্নীতি, আমাদের এক্স মুখ্যমন্ত্রীর দুর্নীতি, সুজিত বসুর দুর্নীতি, জীবন কৃষ্ণ সাহার দুর্নীতি, এই করে আমাদের দিন চলে যাচ্ছে। এটা কি ঠিক? আজকে এত এভিডেন্স থাকা সত্ত্বেও আজকে অ্যারেস্ট হচ্ছে না কেন? আমি মনে করে থাকি যে আজকে যদি ইন্দিরা গান্ধীকে অ্যারেস্ট করা যায়, ইন্দিরা গান্ধী, ভারতের মুক্তিসূর্য ইন্দিরা গান্ধীকে যদি অ্যারেস্ট করা যায়, লালু প্রসাদ যাদবকে যদি অ্যারেস্ট করা যায়, জয়ললিতাকে যদি অ্যারেস্ট করা যায়, আজকে কেজরিওয়ালকে যদি অ্যারেস্ট করা যায়, হরিয়ানার মুখ্যমন্ত্রীকে যদি অ্যারেস্ট করে জেল করিয়ে দেওয়া যেতে পারে, তাহলে আমাদের পশ্চিমবঙ্গের এক্স মুখ্যমন্ত্রী যদি এতে ইনভলভ হয়ে থাকে, কেন অ্যারেস্ট করা যাবে না? কী কারণে অ্যারেস্ট করা যাবে না? আমি তো আজকে মনে করে থাকি, যদি আজকে সিবিআই বা হাইকোর্টের গাইডলাইন্সে যখন এটা হচ্ছে, তখন আমার মনে হচ্ছে তথ্য যদি ঠিকমতো পাওয়া যায়, তথ্য সূত্র যেখানে আজকে রয়েছে, এইগুলো যদি আজকে কল ডিটেলস, টাওয়ার লোকেশন, চ্যাটিং, আচ্ছা মুখ্যমন্ত্রী আজকে রাত 2টো পর্যন্ত যে কথা বলেছে, এটা চ্যাটিং, এটা পাওয়া যাবে, 100% পাওয়া যাবে। এখন সীমা পাহুজার মতো যদি আজকে তদন্ত করে, আজকে প্রশান্ত বর্মন ভিডিওর মতো যদি আজকে তদন্ত করে আইও, তাহলে পাওয়া যাবে না। অতএব এই ক্ষেত্রে আমারও মনে হয় যে আজকে হাইকোর্টের জাস্টিসরা যখন বলেছে যে সিবিআইয়ের অফিসাররা কীভাবে তদন্ত করছে, তাদেরও প্রপার্টি নিয়ে আমাকে খোঁজ দিতে হবে। কেন এই কথাটা বলেছিল? 2জন জাস্টিস বলেছিল,
অতএব আমি মনে করে থাকি যে মানুষ আজকে যখন পুলিশকে আজকে পুলিশের এই অধোগতি থেকে গাড়ি ফুড়িয়ে আগুন দিয়ে পুড়িয়ে দিচ্ছে, ঠিক সেইভাবে সিবিআইয়ের বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি কেন্দ্রীয় সংস্থা বিভিন্ন জায়গায় আজকে তদন্তটাও কিন্তু যেভাবে করছে, বহু মানুষ কিন্তু খুশি নয়। আমি তো মনে করে থাকি আই এম ওভারওয়েলমড উইথ গ্রিপ, আমি শোকাভিভূত, হুইচ ইজ বিয়ন্ড ডেসক্রিপশন। বিশ্বাস করুন, আমি মনে করে থাকি অভয় আমার সন্তানের মতো। সে আজকে কি দোষ করেছিল? তার দোষটা হচ্ছে কি, সে দুর্নীতিকে অবজেকশন জানিয়েছিল, সেই জন্য আজকে প্রিপ্যারেন্ট খুন করা হচ্ছে। আজকে আপনারা মনে করে থাকুন তো, আপনি বলুন, ক্যালকাটা এয়ারপোর্টে অভিষেক ব্যানার্জিকে নিয়ে যে ঘটনাটা ঘটলো, ওখানে কি স্টেট পুলিশ রয়েছে? ওখানে তো সিআইএসএফ রয়েছে। কেন আজকে ডিআইবি রিপোর্ট পেলো না যে ওখানে প্রচুর লোক জড়ো হচ্ছে? কেন আজকে ডিআইবি ওটা প্রিভেন্ট করতে পারলো না? কেন সিআইএসএফ আজকে এতবার একটা ঝামেলা হলো, ওখানে কি হয়েছে, গুলিগালা চলে বোম পড়তে পারতো, একটা অ্যাকশন নেই। অতএব আজকে 4 তারিখের পরে তো আজকে নতুন গভর্নমেন্ট এসছে, তাহলে এত সাহস কী করে পেলো? কেন ওখানে বিধাননগর থানা যে কমিশনারেট হচ্ছে তারা খবর পেলো না ওখানে জমায়েত হচ্ছে? কেন লাঠিচার্জ করা হলো না? কেন ওখানে পুলিশ দিয়ে ব্যারিকেড করা হলো না? যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপি, সে আসবে যাবে, ঠিক আছে, ডিম ছুটবে না ছুটবে সেটা তাদের ব্যাপার, প্রিভেন্ট করা হবে না কেন? কেন সিআইএসএফ আজকে চুপ করে বসেছিল? আমার মনে হচ্ছে যে আজকে শস্যের মধ্যে যদি ভূত থাকে, হোয়াট ইজ দ্য সিস্টেম? এই সিস্টেমটা যদি চেঞ্জ না করতে পারে, তাহলে কিন্তু আমার মনে হচ্ছে আমাদের নতুন মুখ্যমন্ত্রী তো অসাধারণ সমস্ত কাজ করছেন। বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি যেভাবে আর্মস অ্যামুনেশন আজকে রিকভারি হচ্ছে, সত্যি ভাবা যায় না। আমি বিস্মিত হয়ে যাই যে আজকে 2000 303 গুলি পাওয়া যাচ্ছে, যে 303 দিয়ে ইন দ্য ইয়ার 1962-তে চায়নার যুদ্ধে ভারতীয় সৈনিকরা ওই 303 দিয়ে গুলি করেছিল, যুদ্ধ করেছিল, এবং একের পর এক ভারতীয় সৈনিক আপনারা জানেন যে কীভাবে মারা গেছিল। সেই 303 গুলি শাহজাহানের ওখান থেকেই সেদিন 2000 303 গুলি আমরা ভাবতে পারছি না। তারপরে বাসন্তীতে দেখুন, ক্যানিংয়ে দেখুন কীভাবে আজকে শত শত আর্মস অ্যামুনেশন পাওয়া যাচ্ছে। আপনারা ভাবছেন যে আমি অরিন্দম আচার্য পাগল? আমি আপনাদের আবার বলে দিচ্ছি, এই যে মিস্টার অমিত শাহ গত 22 তারিখ থেকে এখানে 14 দিন পড়েছিল, আজকে সাধারণ মানুষ যাতে নিশ্চিন্তে ভোট দিতে পারে সেটার যেমন ব্যবস্থা করেছে, কারণ ওরা বুঝতে পেরেছিলেন মানুষ ভোট দিতে পারছে না। তার থেকেও আরও বড় সেটা হচ্ছে গত পরশু দিন, আগের দিন দেখুন পেপারে বেরিয়েছে যে শাহজাহান, ফার্স্ট পেজে বেরিয়েছে লিডিং নিউজে, যে শাহজাহানের সাথে জামাত ইসলামের যোগসূত্র পাওয়া গেছে। এখন আবার জানা যাচ্ছে যে 2000 কোটি টাকা, ওই 440 কোটি টাকার অরূপ বিশ্বাস যেটা করেছে তার 2000 কোটি টাকার যে লেনদেন আসছে, তার মধ্যে বাংলাদেশের জামায়াতের টাকা আছে। এগুলো পেপারে পড়ছি। অতএব ভয়ঙ্কর জায়গা থেকে আমরা বেঁচে গেছি, ভয়ঙ্কর জায়গা থেকে। আজকে তো একটা পবিত্র দিন, আপনারা জানেন যে শ্যামাপ্রসাদ মুখার্জিকে শত লক্ষ কোটি প্রণাম, যে উনি না থাকলে আজকে আমরা বাংলাকে পেতাম না। আমরাও সকাল থেকে বাড়িতেও পুজো দিয়েছি, প্রার্থনা করেছি, আমাদের ভারত মাতাকে জয় করেছি। কিন্তু আজকে আমি মনে করে থাকি তদন্তটা হচ্ছে সত্য জিনিস উদ্ঘাটন করা। তদন্তটা হচ্ছে যদি কাউকে ফলসলি ইমপ্লিকেট করে তাকে অ্যাকুইটেড করে দাও। অনেক সময় ফলস কেস করা হয়, কিন্তু এই তদন্তটা এত বাজেভাবে হচ্ছে ফ্রম দ্য ভেরি বিগিনিং। ক্যালকাটা পুলিশ শেষ করে দিয়েছে 5 দিন, পরবর্তীকালে সীমা পাহুজা, আপনি জানেন দর্শক বন্ধু, আপনারা কি জানেন এই সীমা পাহুজাকে ভারত যে 15ই আগস্ট অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে? আপনারা কি জানেন এই সীমা পাহুজাকে 15ই আগস্ট স্বাধীনতা, ওই সেই দিনে তাকে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে? আমাদের বুকটা ফেটে যায় না যে আজকে একটা মেয়ের তদন্তটা ঠিকমতো করেনি? এবং নিশ্চয়ই আমি উইদাউট এনি হেজিটেশন আই ক্যান সে ইন এক্সচেঞ্জ অফ মানি প্রচুর অর্থ পেয়েছে এই সীমা পাহুজা, তা নয়তো আজকে এই ধরনের ঘটনা ঘটতে পারে না। তুমি যেটা প্রশ্ন করেছো, আমি মনে করে থাকি যে মুখ্যমন্ত্রীকে নিশ্চয়ই অ্যারেস্ট করা যায়, কারণ যদি আজকে উনি যে মনিটরিং করেছে, সেই মনিটরিংটা রাত 2টো অবধি কী করেছে, সিডিআর টাওয়ার লোকেশন, মুখ্যমন্ত্রী কোথায় বসে করেছেন, এবং ওখানে আবেশ ব্যানার্জি কোথায় ছিল রাত 2টো পর্যন্ত, টাওয়ার লোকেশন যদি পাওয়া যায়, সে কেন আইওর কাছে আজকে স্বীকার করলো না? তারপরে মিস ইনফরমেশন দেওয়া, এইগুলোতে তো শাস্তি হবে। আমি বারবার বলছি, ওটা দেখে নিন আজকে যে ডিসঅ্যাপিয়ারেন্স অফ এভিডেন্স, যেটা আমাদের ইন্ডিয়ান পেনাল কোডে 201-এ ছিল, সেটাকে 238 হয়েছে। অতএব আমার মনে হচ্ছে যে তদন্ত যদি ঠিক হয়, এটা এত সোজা তদন্ত ছিল, তদন্তটা করার জন্য একদম 1 সাব ইন্সপেক্টর ইজ দ্য সাফিসিয়েন্ট। আপনাদের একটা ঘটনা বলে দিচ্ছি, আপনারা জানেন তো অ্যাজ পার সিআরপিসিতে একটা সাব ইন্সপেক্টর হচ্ছে গিয়ে আইও, তাকে কোনো চিফ মিনিস্টার ডিজি পর্যন্ত ইনস্ট্রাকশন দিতে পারে না।
প্রধানমন্ত্রী ইনস্ট্রাকশন দিতে পারে না, রাষ্ট্রপতি ইনস্ট্রাকশন দিতে পারে না। আইও যেটা মনে করবে সেটা হচ্ছে ফাইনাল, কিন্তু দেখতে হবে যে সেই আইওর টাকা খেয়ে আজকে তদন্তটা নষ্ট করে দিচ্ছে কিনা, সেই আইও দিনের পর দিন কেসটাকে ফেলে রেখে দিয়েছে কিনা, তার জন্য কিন্তু মনিটরিং করতে পারে। কিন্তু আইও তদন্ত অ্যাট দ্য টাইম অফ ইনভেস্টিগেশন আইওকে যদি ইনস্ট্রাকশন দেয় রামকে অ্যারেস্ট করো, রহিমকে অ্যারেস্ট করো, যদি না পায় কখনো অ্যারেস্ট করতে সে বাধ্য নয়। তাহলে আমার তদন্ত যখন আমাকে ইন্ডিয়ান কনস্টিটিউশন, সিআরপিসি, আইপিসি, এভিডেন্স অ্যাক্ট দিয়েছে, তাহলে আমি সত্য জিনিস উদ্ঘাটন করব না কেন? কেন আজকে অভয়ার মা, অভয়ার বাবাকে আজকে বলতে হচ্ছে যে কার্তিক ব্যানার্জির ছেলে আবেশ ব্যানার্জি কেন? এটা তো আমাদের তাদের তো ডিসক্রেডিট যে আজকে কার্তিক ব্যানার্জির ছেলে আবেশ ব্যানার্জির নামটা তারা বের করতে যদি না পেরে থাকে, এটা তো তাদের ডেলিগেশন অফ ডিউটির মধ্যে পড়ে, এটা তাদের ডিসক্রেডিট। এবং আমার মনে হচ্ছে যে প্রশ্নটা করেছো এটা অনেকে বলতে চাবে কি বলতে চাবে আমি জানি না, তবে আমার মনে হয় যে তদন্ত যেভাবে এগোচ্ছে এটা যদি সঠিক তদন্ত হয়, এবং মুখ্যমন্ত্রী যে কথাটা বলেছেন রাত 2টো পর্যন্ত আমি করেছি, মনিটরিং করেছি, তাহলে কিন্তু কল ডিটেলসে যদি পাওয়া যায়, টাওয়ার লোকেশনে যদি পাওয়া যায়, চ্যাটিং যদি পাওয়া যায়, তাহলে যে করোবোরেটিভ এভিডেন্সগুলো আজকে আমার মজা লাগছে কি, আমার আজকে মজা লাগছে যে নির্মল ঘোষ যে এমএলএকে যখন নাকি আজকে ডেকেছে সিবিআই সল্ট লেকে, উনি বলেছেন যে আপনি ডেড বডিটা কেন এত তাড়াতাড়ি নিয়ে গেলেন? বলছে যে একটা চাপ ছিল। ভাই চাপটা কি ওই বাতাসে ঝড়ের হাওয়ার চাপ? কিসের চাপ? কে চাপ দিয়েছিল? এটা নিশ্চয়ই বের করবে। আরও একটা হচ্ছে কি, ওখানে যিনি শ্মশানে যিনি ছিলেন দায়িত্ব, সে বলছে যে হ্যাঁ আমার এটা ভালো লাগেনি, 2জন ডেড বডি 2জন পড়েছিল, তার ওটাকে ডিঙিয়ে এখানে আমাদেরকে বলেছে যে ইমিডিয়েট এটাকে পুড়িয়ে দিতে হবে। আপনি ভাবতে পারছেন? অতএব আমার মনে হয় যে এটা প্রপার তদন্ত করে, কারণ এটা আপনারা যদি মনে করে থাকেন বাংলা ভারত না, এটা সারা বিশ্বে কিন্তু আলোড়ন সৃষ্টি করেছে। আমি লন্ডনে ব্রিস্টল ইউনিভার্সিটিতে গিয়েছিলাম, আমি দেখেছি যে অভয়ের মৃত্যুর 3-4 দিন পরে যখন নাকি উই ওয়ান্ট জাস্টিস বলছিল, লন্ডনে বিভিন্ন জায়গাতেও দেখেছি। আর পরবর্তীকালে ব্রিস্টল ইউনিভার্সিটির স্টুডেন্টরা কিন্তু আজকে একটা মিছিল করেছিল। আর কদিন আগে রজত শুভ্র ব্যানার্জির সাথে আমার আলাপ হয়েছিল, দেখেছি ওনার গাড়িতে অনেকদিন ঘুরলাম, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির পাশেই ওনার বাড়িটা, আমি ওনার বাড়িতে গলিটা পাশেই একদম অ্যাডজাসেন্ট পাশে গলি দিয়ে সোজা ঢুকলে ওনার বৃদ্ধা মা থাকে। উনি সব ঘটনাগুলো বলছিলেন যে উনি লন্ডনে যখন মুখ্যমন্ত্রী যায় উনি বলেছিলেন ইউ কিল্ড অভয়া। আমি ওনাকে স্যালুট দিয়েছিলাম, রজতবাবুকে আমি আপনার স্যালুট দিয়েছিলাম যে সারাদিন ওনার সাথে গাড়িতে ঘুরেছি। জানেন ওনার অপরাধে কথাটা বলার জন্য উনি ওনার বৃদ্ধ মাকে যখন এখানে দেখতে আসে, ওই অভিষেক বন্দ্যোপাধ্যায় বাড়ির সামনে যখন নাকি গাড়িটা থেমেছিল এয়ারপোর্ট থেকে এসে, সেই গাড়িটা থেকে ওনার 2টো স্যুটকেস নামিয়েছিল, একেবারে কুকুরের মতো ধাওয়া করেছে, ছাড়ুন এখান থেকে, সরুন এখানে নাম বলেন। আমার মা বলেন মা পা ছাড়ুন, এখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় থাকার, ওখান থেকে 1/2 কিলোমিটার দূরে ট্যাক্সিটাকে নিয়ে গেছে, ওখান থেকে টানতে টানতে নিয়ে চলে এসে কি সে অপরাধ করেছিল। আরও সুন আফটার দিস ইনসিডেন্ট হি ওয়াজ অ্যারেস্টেড, তাকে অ্যারেস্ট করা হয়েছিল। আপনারা বোধহয় জানেন যে সেই সময় বিরোধী দলনেতা মিস্টার শুভেন্দু অধিকারী পর্যন্ত লালবাজারে তাকে ছাড়াবার ব্যবস্থা করে। তো এই ঘটনা পারস্পরিক সমস্ত এভিডেন্সগুলো দেখলে বোঝা যায় যে এক্স মুখ্যমন্ত্রী প্রচণ্ড ইন্টারেস্টেড অভয়ার কেসটা যেন ধামাচাপা দেওয়া হয়, কারণ আজকে উইদাউট এনি হেজিটেশন ইট ইজ ক্রিস্টাল ক্লিয়ার যে তার ফ্যামিলির সাথে যুক্ত, সেটা হচ্ছে কার্তিক ব্যানার্জির ছেলে ওই আবেশ ব্যানার্জি। আমার মনে হয় যে এটা সঠিক তদন্ত করলে দোষী ব্যক্তি, আপনি আমি রাম শাম যদুমধু যতই বলি না কেন, সায়েন্টিফিক এক্সপার্ট ওপিনিয়ন আর মেডিকেল এক্সপার্ট ওপিনিয়ন যদি আজকে না আসে, সাক্ষী ঠিকমতো না জোগাড় পড়ে, তাহলে কিন্তু এটা শাস্তি দেওয়া মুশকিল আছে। আরেকটা শেষ করছে, এই যে সঞ্জয় সিভিক পুলিশ, আপনার মধ্যে দেখেছেন যে সঞ্জয়ের যখন নাকি কনভিকশন হয়ে যায়, সে প্রিজন ভ্যান থেকে জালের ভিতর থেকে চিৎকারটা কি দিয়েছে, আমার সাথে এই কথা ছিল না, আপনারা শুনে নিন, আমার সাথে কথা ছিল, তোরা আমাকে শিখিয়ে দিয়েছিল, আমি যা বলেছি তাই বলেছি, আমি ওসব করিনি। ইয়েস, আজকে রিইনভেস্টিগেশন হচ্ছে, সিবিআই তদন্ত করবে, এই সঞ্জয়ের কাছ থেকে আজকে জানতে পারে তার 161 স্টেটমেন্ট কীভাবে করাবে, তার 64 স্টেটমেন্ট কীভাবে করাবে, এবং এটা কতটা মূল্যবান হবে সেটা
যিনি বিচারক আছেন হি উইল টেক ডিসিশন। কিন্তু আমি মনে করি সত্য জিনিস উদ্ঘাটন করতে হলে আজকে কিন্তু যে ইনভেস্টিগেশন করছে তাকে অনেক পরিশ্রম করতে হবে। আর শেষ করছি একটা কথা বলি, সেদিনও আপনাদের বলেছি, আচ্ছা বলুন তো, অভয়া হিন্দু হওয়ার জন্যই কি তাকে আজকে এই দুর্গতি? আজকে অভয়া হিন্দু, যদি অভয়া খাতুন হতো, হিম্মত ছিল আজকে এক্স মুখ্যমন্ত্রী বা তার দলবলের এইভাবে আজকে ডেড বডি তুলে নিয়ে পুড়িয়ে দেওয়া, তাকে আজকে কবর দেওয়া হতো। আর কবর দেওয়া হলে ওটাকে ডিজেন্টার বলে। ডিজেন্টার যদি আমরা করতে পারতাম তাহলে আমরা সমস্ত কিছু পেয়ে যেতে পারতাম। কিছুটা অন্তপক্ষে তার যে তাকে যে গলায়, আপনারা বোধহয় জানেন যে গলায় যদি সাফোকেশন করে মারে, আজকে যদি তার উপর যদি পাশবিক অত্যাচার হয়, এটাকে যেটা আমরা বলি অ্যাচিমোসিস বলা হয়, এগুলো ইজিলি বের করা যেত যে তার নেচার অফ মার্কসগুলো, ইঞ্জুরিগুলো যাবে। কিন্তু তাকে পুড়িয়ে দেওয়া হলো, ইমিডিয়েট পুড়িয়ে দেওয়া হলো, তাড়াতাড়ি করে তাকে পুড়িয়ে দিতে হবে, কোনো কিছু রাখা যাবে না, তাড়াতাড়ি করে পুড়িয়ে দিতে হবে। উফ, কি মর্মান্তিক, ভাবা যায় না। আজকে অভয়ার মা সেদিন কান্না করতে করতে বলেছিল যে আজকে যখন অভয়ার ডেড বডি নিয়ে যাচ্ছে, ওনাকে থানায় আটকে রেখে দিয়েছে। মেয়ে যাচ্ছে, ডেড বডি যাচ্ছে প্রচণ্ড প্রেশারে, কিন্তু অভয়ার মাকে থানায় আটকে রেখে দিয়েছে। ভাবতে পারছেন? অতএব আমি মনে করে থাকি যে ভাওয়াল রাজার কেসটা আপনাদের মধ্যে মনে আছে, বাংলাদেশে সে ভাওয়াল রাজার কেস কীভাবে ডিটেক্ট করেছিল, দিস ইজ ইনভেস্টিগেশন। তখন তো এরকম আধুনিক প্রযুক্তি ভাই ছিল না, এখন আধুনিক প্রযুক্তি এসে গেছে। এই আধুনিক প্রযুক্তি যদি সঠিক জায়গায় সঠিকভাবে প্রয়োগ করা হয়, তাহলে সে মুখ্যমন্ত্রী হোক আর পুলিশ কমিশনারই হোক, এখান থেকে কিন্তু বেরোতে পারবে না। একটা শেষ প্রশ্ন, যেটা অভয়ের বাবা বলেছেন যে এই যে নেক্সাস, যেটা আপনি একটু আগে স্যার সিস্টেমের কথা বলছিলেন, যে সিস্টেমের রন্ধ্রে রন্ধ্রে ঘুণ ধরে গেছে, মানে দীর্ঘ 15 বছরে সিস্টেমের রন্ধ্রে রন্ধ্রে যে জায়গায় এটা পৌঁছে গেছে, এটা থেকে বেরোতে আমাদের প্রত্যেকের সময় লাগবে। এবং আমরা মাত্র 1 মাস হয়েছে নতুন সরকার ক্ষমতায় এসেছেন, নতুন স্বাস্থ্যমন্ত্রী তিনি তার দায়িত্বভার গ্রহণ করেছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে স্যার, এই যে নেক্সাস, যে স্বাস্থ্য দুর্নীতির জন্য আজকে অভয়কে খুন হতে হয়েছিল এত নির্মম এবং এত নৃশংসভাবে, সেই নেক্সাস কিন্তু আজও চলছে, এটা অভয়ার বাবা বলছেন। আমি বলে দিই, প্রথম কথা লক্ষ্য রাখতে হবে যে এখন যে সমস্ত আইপিএস অফিসাররা কাজ করছে, এখন যারা আইএস অফিসার কাজ করছে, তারা তো অন্য স্টেট থেকে আসেনি, সেই একই আইএস, সেই একই আইপিএস। কিন্তু এটা হচ্ছে কি গভর্নমেন্ট পলিসি, আইডিওলজি অফ গভর্নমেন্ট। মিস্টার শুভেন্দু অধিকারী যে চিফ মিনিস্টার, উনি কি ইনস্ট্রাকশন দিয়েছে, আইনের পথে চলবে। আর এর আগে দেখেছি শাসকের আইন চলতো। এখন প্রশ্ন হচ্ছে যে সিস্টেম, এটা আমি বারবার বলছি, এই যে সিস্টেম, এই সিস্টেম এই একটা আবর্জনাটাকে যে বিষ বৃক্ষ তৈরি করেছে, তার যে ফল ফুলে যে ভরে আছে, এই বিষ বৃক্ষটাকে যদি আপরুটেড না করতে পারে তাহলে কিন্তু সম্ভব না। কারণ এই যে আমাদের থানায়, আপনাদের একটা তথ্য দিচ্ছি, তথ্যটা শুনে না আপনারা চমকে যাবেন। কারণ আমাকে বিভিন্ন টিভি চ্যানেলে যেতে হয়, বিভিন্ন জায়গায় আমি বিভিন্ন ইউনিভার্সিটিতে যাই। এই কয়েকদিন ধরে আমি বলছি, আমাদের পশ্চিমবঙ্গের টোটাল জেলা হচ্ছে 23টা। সেই টোটাল 23টার মধ্যে 23টা হচ্ছে জেল, ডিস্ট্রিক্ট জেল যেটা বলি, কারেকশনাল সেল বলি আমরা। এই 23টা জেল নয়, সাব জেল মিলিয়ে সব রয়েছে 59টা জেল। আপনাকে জানেন, যারা আপনারা আজকে শুনছেন, আই এম এক্সপ্রেসিং মাই গ্রিভেন্সেস, আমি সেটা খোঁজ নিয়ে সমস্ত টিভি চ্যানেলে বলেছি যে এইখানে যে 59টা জেল আছে, সেখানে 21,000-এর বেশি বিচারাধীন বন্দী আছে। দেখে নিন আপনারা, উইকিপিডিয়াতে যান, গুগলসে যান, দেখে নিন 21,000-এর বেশি কয়েদি আছে বিচারাধীন। একটা বিচারাধীন বন্দী রাজনৈতিক নেতা নেই, একটাও নেই। রাজনৈতিক নেতা হলেই আইন অন্যরকম হয়ে যাচ্ছে। আর ধরে নিচ্ছে ওই কপিল সিব্বলকে, আপনারা শুনলে বিস্মিত হয়ে যাবেন। এই ধরুন পার্থ চট্টোপাধ্যায়, এই জীবন কৃষ্ণ সাহা, আপনারা জানেন জীবন কৃষ্ণ সাহা গত 2024 সালে অ্যারেস্ট হয়েছিল, 13 মাস জেলে ছিল, বেরিয়ে এলো, আবার ধরলো, এই দেখুন 3 দিন আগে বেরিয়ে চলে এসেছে। আপনি দেখুন অনুব্রত মণ্ডল, আপনি দেখুন আজকে ওই কী বলে, আরও কয়েকজনের নাম আমি এখন ভুলে যাচ্ছি, ওই জ্যোতির্ময় মল্লিক। আপনি ভাবতে পারছেন, প্রায় 2.5 বছর জেলে ছিল, 2 বছর জেলে ছিল, কোটি কোটি টাকা রেশন দুর্নীতি, বেরিয়ে চলে এসছে। আচ্ছা, আমাদের গৃহমন্ত্রী সেদিন অ্যানাউন্সমেন্ট করে গেছেন যে 1/7/2024 ভারতীয় ন্যায় সংহিতা প্রথম আমাদের সারা ভারতে করা হয়েছে, এটা ইনফোর্স করা হয়েছে।
আপনারা দেখে নেবেন 1/7/2024 আমাদের ক্যালকাটা পুলিশ 100-র উপরে বেশি কেস করেছে, কিন্তু প্রপার সেকশন দেয়নি। কিন্তু আজকে এই কথা কেন আপনাদের বলছি, ওখানে দেখবেন লেখা আছে যে ভারতীয় ন্যায় সংহিতা 60 ডেজের মধ্যে চার্জশিট দিতে হবে, এবং বিশেষ করে নারী নির্যাতন হলে শাস্তি নিশ্চিত করতে হবে। দেখে নিন। এবং এই কাকু আজকে লিপস অ্যান্ড বাউন্সে দেখুন 59 দিনে চার্জশিট দিয়েছে। আজকে অনুব্রত মণ্ডলকে 59 দিনে চার্জশিট দিয়েছে। পার্থ চট্টোপাধ্যায়কে কিছুতেই আজকে স্টেট গভর্নমেন্ট দিচ্ছিল, তাকেও কিন্তু চার্জশিট দিয়ে কী করে বেরোলো ভাই? কেন আজকে তাদের ট্রায়াল হচ্ছে না? কী কারণে ট্রায়াল হচ্ছে না? এই হচ্ছে কি এইখানে রাজনৈতিক নেতাদের জন্য আলাদা, আপনার অর্থ থাকলে আলাদা। যার জন্যই দেখুন ক্রিমিনালরা আজকে কোটি কোটি টাকা আয় করছে। কেন? আমার যদি জেলে যাই, ওখানে যা খুশি সব পাওয়া যায়, আপনি ভাবতে পারবেন না। আমি প্রেসিডেন্সি জেলে 23শে জানুয়ারি নেতাজি বার্থডেতে গান গাইতে চাই, আমাকে সমস্ত ক্রিমিনালরা যারা আছে তারা জিজ্ঞাসা করে, ধরে। সেখানে আমি অবাক হয়ে যাই যে আজকে রাজনৈতিক নেতা কেউ নেই, সমস্ত হচ্ছে। এবং আপনাদের আরও একটা বলে দিই, আমি জানি না আপনারা এটা জানেন কি না, প্রেসিডেন্সি জেলে রেকগনাইজ যে ডাক্তার যে পেশেন্টদের দেখে, সে গাঁজা কেসে ধরা পড়েছে। আপনারা ভাবতে পারছেন? একজন রেকগনাইজ ডাক্তার 2022 না 23 সালে গাঁজা পাচার করতে গিয়ে ধরা পড়ে গেছে। তাহলে সেই প্রেসিডেন্সি জেল বা অন্যান্য জেলগুলোকে আমরা সংশোধনী কী করে বলি? আমার মনে হচ্ছে যে আজকে আইন যদি ঠিকমতো চলে, আমরা কথা বলি ল উইল প্রসিড অন ইটস ওন ওয়ে, বাজে কথা বলে, একদম বাজে কথা। ল দু রকমের হয়, বিত্তবাসী এবং আনস্কপুলাস পলিটিক্যাল লিডার্স, তাদের জন্য একটা আলাদা আইন টাকা থাকলে, আর গরিব মানুষগুলোর জন্য আলাদা আইন, পচে মরে যাচ্ছে, কেউ দেখার নেই। এই যে আমরা শাস্তির কথা বলছি, আপনি যে প্রশ্নটা করলেন এটা তো সত্যি $1 মিলিয়ন কোশ্চেন। আমারও এটা যে ভারতের আজকে বিচার ব্যবস্থা পশ্চিমবঙ্গ থেকে অন্যান্য জায়গাতে যে সিস্টেমটা চলছে, এই সিস্টেমটা আপনাদের একটা এক্সাম্পল দিলে বলতে পারবেন। সল্টলেকে ওই আপনার একটা থানাতে একজন ভদ্রমহিলার স্বামী মারা গেছে, সেই থানায় গেছে, লেকটাউন থানায়। সে থানায় গেছে তার স্বামীর একটা ডায়েরি করতে, 20,000 টাকা চাওয়া হয়েছে। 20,000 টাকা চাওয়া হয়েছে লেকটাউন থানায়। আমি সেটা তীব্র প্রতিবাদ করি, সে যাতা হয়েছে। আমি ওই জন্য বলছি সিস্টেম, এই যে সিস্টেমটা, এটা চেঞ্জ করার জন্য কিন্তু ইট উইল টেক টাইম। এবং যারা অপরাধী হবে, সেই অপরাধ যদি সাবস্টেন্সিয়েট করে, সেই পুলিশ অফিসারকে কিন্তু ইমিডিয়েট ওখান থেকে সাসপেন্ড করতে হবে, চাকরি থেকে ডিসমিস না করলে। একটা যদি এক্সাম্পল না দাঁড় করাতে পারে, তাহলে কিন্তু এই সিস্টেম চেঞ্জ করা মুশকিল আছে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা দেখলাম যে মানুষের মতামত বা জনাদেশ যেটাকে আপনারা বলেন, আমরা বলি, সেই জনাদেশের পরিপ্রেক্ষিতে নতুন সরকার ক্ষমতায় এসেছেন। এই সরকার পরিবর্তনের ক্ষেত্রে একটা বিরাট ভূমিকা নিয়েছে আরজি করের অভয়া। এটা আজকের দিনে পরিষ্কার, মানুষ কিন্তু তার রায় দিয়ে দিয়েছেন। এখন আমাদের একটাই দিকে প্রত্যেকের নজর, যে অভয়ার যে প্রকৃত খুনি, যাকে আজকে আমরা এখনো পর্যন্ত খুঁজে পাইনি। হ্যাঁ, আপনারা বলবেন যে সঞ্জয় রায় তিনি ধরা পড়েছেন, তিনি জেলে আছেন, কিন্তু না, মানুষের মনে কিন্তু আজও সেই প্রশ্ন, কে সেই অভয়ার খুনি, কারা সেই অভয়ার খুনির সঙ্গে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যুক্ত, সেই প্রশ্ন আজকের দিনেও কিন্তু মানুষের মনে মনে ঘুরে বেড়াচ্ছে। আর তারই নিরসনে কিন্তু আমরা প্রত্যেকেই চেষ্টা করি নিজেদের মতো করে ব্যাখ্যা বা বিশ্লেষণ করা বিশেষজ্ঞদের। স্যার যেটা বললেন, স্যারের কথার পরিপ্রেক্ষিতে আমাদের একটা জিনিস মনে হচ্ছে যে কোথাও যেন এই অভয়ার ফাইল রিওপেন হবার পর অভয়ার বাবা বা মায়ের এই যে বিস্ফোরক বক্তব্য বা মন্তব্য যাই বলুন না কেন, তারপর কোথাও যেন অন্ধকারের মধ্যে একটা আলো দেখা যাচ্ছে। এখন সময় আমাদের অপেক্ষার, যে কবে অভয়ার প্রকৃত খুনিকে শাস্তি দেয় আদালত। ক্যামেরা অজিত দাসের সঙ্গে সাথী নিয়োগী দাসের রিপোর্ট, ইমেজ বেঙ্গল, কলকাতা।